প্রাণের ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আমরা সবসময় চেষ্টা করি নতুন বা অজানা কিছু তথ্য বা বিষয় তোমাদের সামনে তুলে ধরবার। আজও তার ব্যতিক্রম হবে না। আজ তোমাদেরকে জগদীশ চন্দ্র বসু সম্পর্কে কিছু তথ্য দেব। আজ প্রখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মদিন। তার জন্ম 1858 সালে ময়মনসিংহে, তবে তার বেড়ে ওঠা বিক্রমপুরের রাড়িখাল গ্রামে। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতা করেন। এ সময় নানা প্রতিকূলতার মধ্যে তিনি বিজ্ঞান গবেষণা চালিয়ে যান। তার গবেষণার প্রধান বিষয় উদ্ভিদ এবং তড়িৎচুম্বক। তিনি বাংলা ভাষায় ছোটদের জন্য বিজ্ঞান বিষয়ক বই লিখেছেন বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ। 1937 সালের 23 নভেম্বর এই মহান বাঙালি বিজ্ঞানী মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন নাট্য শিক্ষক ও নির্দেশক আলপনা আক্তার। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন আপু? জি ভালো, ধন্যবাদ আপনাকে। আমার বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। আমারও খুব ভালো লাগছে আপনাদের সাথে আজকে বসতে পেরে এই স্টুডিওতে এসে। জি, এবং আশা করছি আমার বন্ধুরা যখন ফোন দিবে তখন আরো ভালো লাগবে। অবশ্যই অবশ্যই, বাচ্চাদের সাথে কাজ করি, বাচ্চাদের কথা শুনতে আমার ভালোই লাগবে। জি, এবং কিছুক্ষণ আগে আমি পড়ছিলাম, মানে ডেজিগনেশনে পড়ছিলাম যে আপনি একজন নাট্য শিক্ষক ও নির্দেশক। তো এই বিষয়ে একটু জানবো যে কিছুদিন আগে এনটিভিতে আপনার নির্দেশিত একটি নাটক, বিশেষ নাটক বলতে গেলে, প্রচারিত হয়ে গেল। সেই নাটকটি সম্পর্কে একটু প্রথমেই জানবো। আমি এই জুলাই মাসে আমার একটা নাটক প্রচারিত হলো এনটিভিতে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে। নাটকের নাম ছিল তপস্বিনী। আচ্ছা। আর নাটকটা আমার প্রথম নির্দেশনা, কিন্তু আমার প্রস্তুতি ছিল অনেক দিনের। আমি জাহাঙ্গীরনগর প্রস্তুতি নিচ্ছেন? অনেক দিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে যখন পাশ করি, আচ্ছা, আমার মানে মাস্টার্স করেছি আমি নির্দেশনায়। তখন থেকে আমার চিন্তা ছিল যে আমি নাটক নির্দেশনা দিব। আর আমি নাটক নির্দেশনা দেওয়ার জন্যই আমার সাবজেক্টটা, আমার যে প্রফেশন, সেটাও কিন্তু আসলে নাটকের শিক্ষক। সেই হিসেবেই আমি আসলে আমার প্রফেশনটা শুরু করেছি, যাতে আমার চর্চাটা চালিয়ে যেতে পারি। তো অনেক পরে এসেছি, তারপরেও আমার পছন্দ ছিল আমার রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের যে কবি, আমাদের নাট্যকার। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি বেছে নিলাম যাতে একটা ভালো নাটক, ভালো স্ট্রং স্ক্রিপ্ট আমি যাতে আমার নাটকের মধ্যে নিয়ে আসতে পারি, নাটকটা যাতে সুন্দর হয়। এবং আমার নাটকটা তপস্বিনী। সেখানে নাটকের বিষয়বস্তুটা একটু শুনি আমরা। নাটকের বিষয়বস্তু এরকম যে রবীন্দ্র নাটকে যা থাকে, একটা মেয়ে, সে খুবই ছোট একটা মেয়ে, তার বিয়ে হয়ে আসে, সে বিয়ে হয় তার একটা ফ্যামিলিতে। সেখানে দেখা যায় যে সে তার শ্বশুর খুবই ডাকসাইটে, খুবই স্ট্রং, তার ক্যারেক্টার তারেক আনাম খান করেন যে ক্যারেক্টারটা। আর তপস্বিনী ক্যারেক্টারটা করেন নতুন একটা মুখ। আর যে তপস্বিনীর যে হাজবেন্ড, সে সজল। তো দেখা যায় যে তপস্বিনীকে নিয়ে আসে, কিন্তু শ্বশুরের একটা শর্ত থাকে যে তার ছেলে খুবই আধুনিক, খুবই স্টাইলিশ, সে পড়াশোনা ছাড়া সবই করে। আচ্ছা। কিন্তু তার তপস্বিনীর যে শ্বশুর, উনি একটা শর্ত দেন, তোমাকে বিয়ে পাশ করতে হবে, তাছাড়া কিন্তু তুমি তোমার বউকে পাবে না। তো সেই ছেলে চেষ্টা করতে থাকে। আর এদিকে তপস্বিনী তো একটা খুব নির্মল একটা ক্যারেক্টার, সে বুঝতে পারে না সে কি করবে। এখন শ্বশুর আর হাজবেন্ডের মাঝখানে সে পড়ে যায়। তো সেটাই আমি একটা পর্যায়ে দেখাই যে আসলে মেয়েটা যে এই শ্বশুর আর হাজবেন্ডের মধ্যে যে পড়ে, তার যে কি অবস্থা হয়, সে আসলে যে কিছু পায় না। পরে অবশ্য দেখায় আমি এভাবে যে সে একটা সময়ে ওর হাজবেন্ড চলে যায়, বিয়ে পাশ করতে পারে না, তখন সে চলে যায়, নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু তখন সে মেয়েটা তখন তপস্বিনীর রূপ ধারণ করে, তপস্বিনীর মতো সে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। এবং শেষে দেখা যায় বিয়ে পাশ না করলেও সে ফিরে আসে। আচ্ছা আচ্ছা, আসলে এরকমই ছিল আসলে বিষয়বস্তুটা। তো এই যে নাটকটা নির্মাণ করলেন, নির্মাণের পর একজন নির্দেশক হিসেবে মানে নিজের কাছে কি মনে হচ্ছে, কতটা
আর কি নিজের কাছে একটা থাকে না যে ঠিক আছে এটা আমার একটা স্বপ্ন যে এটা আমি পূরণ করতে পারলাম, আপনার নিজের দৃষ্টিতে কি মনে হচ্ছে? এটা আমার প্রথম নাটক, আমি চেষ্টা করেছি করার, কিন্তু হয় কি মানে তৃষ্ণাটা তো আসলে মেটে না। একটা নাটক শেষ করেছি, কিন্তু আমার অ্যাজ এ নির্দেশক আমি অতটা আমার চোখে আমি অনেক খুঁত আমি নিজে দেখতে পেরেছি। আচ্ছা, হয়তো আমি পরবর্তীতে এই খুঁতগুলো আমি কাটিয়ে উঠতে পারবো আশা করি। আচ্ছা, এই যে নিজের দৃষ্টির কথা শুনো, তো দর্শকদের কথা যদি একটু শুনি যে তাদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? দর্শকদের সাড়া আমি পেয়েছি ভালোই। আচ্ছা, ভালো গেছে নাটকটা, এবং আমার অনেক ফোন অনেক মেসেজ এসছে যে আমি নাটকটা করেছি, ভালো করেছি। এই দেখা যাক পরবর্তীতে অবশ্যই ভালো হবে আশা করছি। আচ্ছা, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। অবশ্যই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি ক্লাস 6 এ পড়ছি, আব্দুর রাজ্জাক স্কুল এন্ড কলেজ। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? বলো। সহজ অর্থনীতি। সহজ অর্থনীতি? আচ্ছা, অর্থনীতি কি আসলে সহজ? তোমার কাছে কি মনে হয়? সহজ না না, কঠিন। আচ্ছা, তোমাকে একটা সহজ প্রশ্ন করি আজকে। হ্যাঁ, প্রথম প্রশ্ন, অর্থনীতিতে আয় বৈষম্যের পরিমাপক কোনটি? ক গিনি সহগ, খ এইচডি সূচক, গ খানা জরিপ। এটা তো পারার কথা, জলদি বলতে হবে। খ এইচডি সূচক। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে ক গিনি সহগ। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? মুনতাহা। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 6 বাংলাদেশ ব্যাংক স্কুল। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? জানা অজানা। জানা অজানা? আচ্ছা, অজানা কিছু জানতে কার না ভালো লাগে। চলো তোমাকে প্রথম প্রশ্নটা করেই ফেলি। প্রথম প্রশ্ন, কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রো কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন? ক হাভানা বিশ্ববিদ্যালয়, খ ইলিনয় বিশ্ববিদ্যালয়, গ মস্কো বিশ্ববিদ্যালয়। বলো। ক হাভানা বিশ্ববিদ্যালয়। তিনি আইন বিভাগে পড়াশোনা করেন, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। বিশ্ববিখ্যাত ডেভিড ভাস্কর্যটির ভাস্করকে? ক মাইকেল অ্যাঞ্জেলো, খ লিওনার্দো দা ভিঞ্চি, গ রাফায়েল। এটাও ঝটপট বলে ফেলো। গ রাফায়েল। নিলাম, আর একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে। দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক মাইকেল অ্যাঞ্জেলো। ঠিক আছে, জানা হলো। এবারে একটা ব্যাপার আমার একটু জানতে ইচ্ছে করছে যে আমাদের দেশে নারী নাট্য নির্মাতার সংখ্যা কি কম কিনা? মানে এই যে কম, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সংখ্যায় কম, এর কারণটা আসলে কি? সংখ্যায় কম, বা আমি যেটা মনে করি যে আমাদের যে পড়াশোনার ব্যাপারটা, মানে আমাদের এখন অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু নাটক পড়ানো হয়। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম শুরু করেছে, তারপর ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চিটাগাং, মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন নাটক পড়ানো হচ্ছে। আর নাটক যেহেতু পড়ানো হচ্ছে, ওখান থেকে কিন্তু নির্মাতা বেরিয়ে আসছে, এবং শুধু ছেলে নির্মাতা বের হচ্ছে যে তা না, মেয়ে নির্মাতাও বের হচ্ছে। আমি যেমন নির্দেশনায় পাশ করে বের হয়ে এসেছি, এবং আমি কাজ করতে চেষ্টা করছি, এখন জানি না কতটুকু কাজ করতে পারবো। বাট এই যে এতগুলো ইউনিভার্সিটিতে এত স্টুডেন্ট আছে বা বের হচ্ছে, প্রতি বছরই কিন্তু বের হচ্ছে, এবং একটা সময় আমার মনে হয় না যে নারীরা এখানেও পিছিয়ে থাকবে। তারা এক সময় দেখা যাবে যে অনেক অনেক বেশি কাজ করছে, এটা আমার মনে হয়। আমি যেমন এভাবে এখন অনেকেই কাজ করছে, বাট যখন দেখা যাবে যে ক্ষেত্রটা অনেক কাজ করছে সবাই, যেহেতু মেয়েরা আর পিছিয়ে থাকবে না আমার মনে হয় না। কারণ মেয়েরা এখন রাষ্ট্র পরিচালনা করছে, শুধু আমাদের এখানে না, পৃথিবীর বিভিন্ন জায়গাতেই করছে, এবং মেয়েরা যথেষ্ট বড় বড় জায়গাতে আছে। এবং আমি মনে করি যে
নির্দেশনা একটু কঠিন কাজ, হয়তো এটা একটু চিন্তা করে সবাই, বাট আমার মনে হয় না যে নারীরা পিছিয়ে থাকবে একটা সময়। তারা অবশ্যই। আরো একটা ব্যাপার আমি একটু এর ভেতরে যুক্ত করি যে ভালো নাট্য নির্মাতা হওয়ার প্রস্তুতিতে যদি বলি যে ছেলে নাট্য নির্মাতা থেকে কি মেয়ে নাট্য নির্মাতা বা যদি বলি নারী নাট্য নির্মাতা কি একটু হলেও পিছিয়ে কিনা, মানে এই ব্যাপারটা আরেকটু যদি বলি আমরা। আমি এখন কাজ করছে অনেক কম, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছে। বাসের দেশে অপর্ণা সেন খুব ভালো কাজ করছে, আর আমাদের দেশেও আছে কম বেশি অনেকেই কাজ করছে, কিন্তু ওই যে একটা ব্যাপার একটু কঠিন, কিন্তু নির্মাণের ব্যাপারটা শুধু তো অভিনয় না, পুরো জিনিসটা গুছিয়ে তাকে নামতে হয়। অবশ্যই। হ্যাঁ, পুরো জিনিসটা এটা একটা রান্না করার মতো ব্যাপার। হ্যাঁ, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে, অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে, সেগুলোকে সব পরিমাণ মতো যেখানে যা লাগে সেগুলো দিয়ে কিন্তু নাটকটা কি করতে হয়, আমাকে প্লেস করতে হয়, উপস্থাপন করতে হয়। সো এটা তো একটু কঠিন কাজ, হয়তো এক সময় আমাদের মেয়েরা করবে সবাই, মানে পিছিয়ে আছে আমি আসলে বলতে চাই না, তারা করছে, হয়তো পরে আরো বেশি করবে। অবশ্যই করবে, এটা আমাদেরও আশা থাকলো আর কি। আচ্ছা, আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা করেছেন, তো এই তখন থেকেই কি প্রস্তুতিটা নির্মাণের বা নির্দেশনার? হ্যাঁ, আমি আগেই বলেছি আমার মাস্টার্স নির্দেশনায়, এবং আমার লক্ষ্য ছিল আসলে আমি নির্দেশনায় আসব, সেই জন্যই কিন্তু আমি নির্দেশনা দিয়েছি। আমার প্রথম ইউনিভার্সিটিতে নাট্য নির্দেশনা দিয়েছি তাসের দেশ, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আমার স্কুলে করেছি ডাকঘর, সেটাও সবাই জানে, ডাকঘরের ব্যাপারটা, অমল সুধা এই ব্যাপারটা, এবং সেটা দর্শক নিয়েছে, আমার স্কুলের বাচ্চারা করেছে, বাট মঞ্চে করেছে। এরপর আমার যে প্রথম টিভি নাটক, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথম থেকেই, যেটা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, তপস্বিনী। তো এই প্রথম থেকে আমার একটা ইচ্ছে ছিল যে রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করব, এবং বা আমাদের যে ক্লাসিক নাট্যকাররা আছে, সেলিম আল দিন স্যার আছেন আমার সরাসরি শিক্ষক, তার গল্প নিয়ে, তার নাটক নিয়েও আমার কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে। আচ্ছা, তো মঞ্চে নাটকে ডিরেকশন দেওয়া আর টিভি নাটক বানানো দুটো কি দুই জিনিস? কিছুটা পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে। কি পার্থক্য রয়েছে? মঞ্চে যেমন এটা হচ্ছে একবারে করে ফেলছি, হ্যাঁ, আমি আমার পারফর্মারদের তৈরি করলাম, তারা শুরু করলো, এবং সেটা কিন্তু ভুল হলেও সেটা ভুল, কিন্তু ওটা থেকে কিন্তু পিছিয়ে আসতে পারছি না, তাকে সেটাকে যেটা আমরা ইম্প্রোভাইজেশনে করি, ভুল হয়ে গেল সেটাকে আমরা ইম্প্রোভাইজেশন দিয়ে চালিয়ে নিয়ে যাই, হ্যাঁ, নাটকটা শেষ পর্যন্ত নিয়ে যাই। এবং এটা কি ওয়ান টাইম শো, মঞ্চে যেটা ওয়ান টাইম শো, এটা কিন্তু আবার কাট করে করা যায় না। এটা আপনি স্কুলে করছেন, স্কুলের বাচ্চাদের যেটা করছেন, যেটা থিয়েটার, হ্যাঁ, যেটা থিয়েটার। আর টিভি নাটকে তো অনেক স্কোপ থাকে, ভুল হলো কাট, ডু ইট এগেইন, আবার করো, হ্যাঁ, এই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মঞ্চটা একটু কঠিন। এবং আপনার স্কুলের বাচ্চাদের কথা আমরা শুনবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে এসে আমরা আবার কথা বলছি। হ্যালো হ্যালো, আমি নওশিন। কেমন আছো? ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? এই যে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে আজকে? জানা, মনটা কি খুব খারাপ? না আপু। আচ্ছা, জানা বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আজকের মতো শেষ হয়ে যাচ্ছি প্রশ্নের প্রথম প্রশ্ন। বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ ফার্স্ট কোন দেশে অবস্থিত? ক যুক্তরাষ্ট্র, খ জাপান, গ চীন। বলো। জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। গ চীন। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। চামড়া গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ক নয়ারহাট সাভার, খ জয়দেবপুর গাজীপুর, গ ভালুকা ময়মনসিংহ। এটাও ঝটপট বলে ফেলো। নয়ারহাট সাভার। আচ্ছা, নিলাম, এই উত্তরটাও সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমি কি এবার যাব তৃতীয় প্রশ্নে? যাব। আচ্ছা, যাচ্ছি। দীর্ঘ 55 বছর বিরতির পর কিউবায় রাষ্ট্রদূত নিয়োগ দেয় যুক্তরাষ্ট্র। নব নিয়োগকৃত রাষ্ট্রদূত হলেন ক জেফরি ডিলোরেন্টিস, খ ক্রিস্টোফার লাস্কা, গ রবার্ট জিমারম্যান। ক জেফরি ডিলোরেন্টিস। নিলাম, উত্তর সঠিক।
আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছে সঙ্গে আমাদের। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি প্রাপ্তি। কোন ক্লাসে পড়ছো, কোন ক্লাস স্কুল? 10। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? আপু, জানা অজানা বিভাগটি তো আমাদের মাত্র শেষ হয়ে গেল। আর কি বিভাগ আছে? দেখে নাও, দেওয়া আছে গুণিজনের স্ক্রিনে। বাণী। হ্যাঁ, ঠিক আছে। গুণিজনের বাণী বিভাগ থেকে তোমার জন্য প্রশ্ন। প্রথম প্রশ্ন, নিচে নামাটা যত সহজ ওপরে ওঠা তত সহজ নয়, কার উক্তি এটি? ক জর্জ হল্যান্ড, খ থমাস হিলি, গ টমাস ফুলার। বলো তো, জলদি বলে ফেলো। ক। পুরো অপশনটা বলতে হবে কিন্তু, পুরো অপশনটা বলো। আপু, আমার সামনে টিভি নাই তো আমি। আচ্ছা, তুমি বলেছো ক, ঠিক আছে, নিলাম। জর্জ হল্যান্ড বলেছো। দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ টমাস ফুলার। ঠিক আছে, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে, একটু শুনি কে রয়েছে আমার সঙ্গে। হ্যালো। জিমি। কেমন আছো? ভালো আছি, আপু কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি পড়ছি তেজগাঁও সরকারি বিদ্যালয়। আচ্ছা, জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? হ্যাঁ, গুড। তাহলে ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ছবির এই স্থাপনাটির নাম বলো। ক বিবেকানন্দ রক মেমোরিয়াল, খ ভিক্টোরিয়া মেমোরিয়াল, গ আনন্দমোহন মেমোরিয়াল। অপশন বিবেকানন্দ। আচ্ছা, নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ইনি ব্রিটিশ ভারতের একজন বিখ্যাত চিকিৎসক, তার নাম বলো। ক আনন্দমোহন বাগচি, খ নীল রতন সরকার, গ রাধা গোবিন্দ কর। ছবিটা দেখো। অপশন আরেকবার একটু বলো, বুঝতে পারিনি। অপশন আচ্ছা, নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, তুমি ছবিটা নিশ্চয়ই ভালোভাবে দেখোনি। সঠিক উত্তরটা তোমাকে জানিয়ে রাখছি, গ রাধা গোবিন্দ কর। ঠিক আছে, আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? জি আপু, আমি তমা বলছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি ক্লাস 5 এ পড়ি, ন্যাশনাল আইডিয়াল। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? বলো কোন বিভাগ থেকে খেলবে? সহজ অর্থনীতি। ঠিক আছে, সহজ অর্থনীতি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আজকের মতো বিভাগটি শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, ব্যক্তির আয় থেকে আয়কর ও অন্যান্য প্রত্যক্ষ কর বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কি বলে? ক ব্যয়যোগ্য আয়, খ ব্যক্তিগত আয়, গ প্রকৃত আয়। সময় চলে যাচ্ছে। অপশন ক ব্যক্তিগত আয়। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক ব্যয়যোগ্য আয়। ঠিক আছে, জানা হলো। আপু, আপনার কাছে ফিরে আসি। আমরা বিরতির উপরে আপনার ছেলেমেয়েদের নিয়ে যে মঞ্চ নাটকগুলো আপনি করছেন সেইগুলোর কথা আমরা একটু বলছিলাম। এবারে একটু জানবো, সেই প্রসঙ্গটাই নিয়ে আসবো যে আপনি স্কলাস্টিকা স্কুলে শিক্ষক হিসেবে রয়েছেন, নাটক শিক্ষক, নাটক শেখাচ্ছেন ছেলেমেয়েদেরকে। তো এই বিষয়টা একটু শুনবো যে তাদের কেমন আগ্রহ দেখেন নাটকের প্রতি। আমি যেটা মনে করি যে বাচ্চাদের মানে মননশীলতা, মানুষ গঠনের যে ব্যাপারটা, সেটা কিন্তু স্কুলেই হয়। অবশ্যই। হ্যাঁ, এবং আমাদের স্কুলে যে জিনিসটা আছে যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওরা নাটক শেখে বাধ্যতামূলক। ওদের ক্লাস আছে, সপ্তাহে 2টো করে ক্লাস ওরা করে, এবং এর মাধ্যমে আসলে ওরা শেখে যে কিভাবে নাটকটা করতে হবে। নাটকটা শুধু নাটক না, নাটকটা আসলে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, কিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, কিভাবে আই কন্ট্যাক্ট করা, হ্যাঁ তাকাতে হবে, এবং কিভাবে আরেকজনের মতামত নিতে পারা, এই যে ব্যাপারটা, বা এমপ্যাথি, সহমর্মিতা, এই বিষয়গুলো কিন্তু ওরা নাটকের ক্লাসের মাধ্যমে শেখে। এবং প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যখন একটা ছাত্র বা ছাত্রী এই জিনিসটা শেখে, এবং এর মধ্যে ওরা বছরে 2টো নাটক করে, একটা বাংলায় নাটক করে, একটা ইংলিশে নাটক করে। যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, তাদের ওই চর্চাটাও আমাদের করতে হয়। আবার বাংলাদেশে কিন্তু স্কুলটা এবং বাংলা সংস্কৃতির চর্চার জায়গাটাও কিন্তু এই স্কুলে আছে। অবশ্যই। হ্যাঁ, ওই জায়গা থেকে কিন্তু আমরা বাংলা নাটকটাও করি।
আমাদের ওখানে ডাকঘর হয়েছে, আমাদের ওখানে অচলায়তন হয়েছে, আমাদের ওখানে লাস্ট হলো যে ৭১-এর ক্ষুদিরাম। হ্যাঁ, তো আমরা যখন নাটকগুলো সিলেক্ট করি তখনও কিন্তু এমনভাবে সিলেক্ট করা হয় যাতে বাংলার যে ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, বাঙালির ইতিহাস, সেগুলোও যেন ওরা নাটকের মাধ্যমে তুলে ধরতে পারে। এবং সেগুলো সম্পর্কে জানারও একটা ব্যাপার আছে, তারা যেন জানতেও পারে, বোঝারও একটা ব্যাপার। এবং নাটকটা এত নাটক করে নাটক দিয়ে আমরা যেভাবে দর্শককে মেসেজটা দিতে পারি, আমাদের স্টুডেন্টরা যখন নাটকটা করে, ছাত্রছাত্রীরা যখন নাটকটা করে, সেটার মাধ্যমে যে মেসেজটা দেয় সেটা কিন্তু দর্শক বেশি নেয়। অবশ্যই এটা কিন্তু নাটকের একটা গুণ, হ্যাঁ, থিয়েটারের একটা গুণ। তো ওই জায়গাটা আসলে করি আমরা। এবং নাটকটা আমি মনে করি যে এই একটা বাচ্চা নাটকের মাধ্যমে মননশীলতার যে প্রকাশটা সেটা সে করতে পারে, কিভাবে করতে হয় সেটা সে শেখে। জি, এবং আরো একটা ব্যাপার এর সঙ্গে আমি একটু যুক্ত করি, এই যে তারা পড়াশোনা নিয়ে কিন্তু ব্যস্ত, এখন কিন্তু সবাই দেখা যাচ্ছে ছেলেমেয়েরা অনেক বেশি ব্যস্ত, আর স্কলাস্টিকাতে তো আরো বেশি পড়াশোনার অনেক প্রেশার থেকেই থাকে। তো এর ভেতরে এত পড়াশোনার মাঝখানে তারা কেন নাটক করছে? কারণ পড়াশোনাটাও কিন্তু পাশাপাশি তাদের করতে হচ্ছে। হ্যাঁ, আপনার কাছে কি মনে হয়? আপনি কিন্তু তাদেরকে এত কাছ থেকে দেখছেন। আমি কিন্তু মনে করি না যে নাটকটা পড়াশোনার বাইরে, এটাও কিন্তু পড়াশোনার অংশ। আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে ফেস করব পৃথিবীকে, হ্যাঁ, এটা কিন্তু পড়াশোনারই একটা অংশ, এটাও কিন্তু শিখতে হয়। এবং এই জন্যই কিন্তু স্কলাস্টিকা নাটকটা বাধ্যতামূলক, যে নিজেকে কিভাবে উপস্থাপনা করো, কিভাবে এমপ্যাথি, যে ব্যাপারটা বললাম আগে, সহমর্মিতা। আমার বন্ধুর জন্য আমি সহমর্মী হব, আমি কিন্তু সে অন্য ধর্মের বলে তাকে আমি ছোট বলবো না, ছোট করব না। আমি একটা নির্দিষ্ট ধর্মের বলে আমি অনেক বড় হয়ে গেছি, সে আরেক ধর্মের বলে সে ছোট, এটা কিন্তু করব না। এটা কিন্তু আমরা নাটক দিয়ে, আমাদের নাটকের মাধ্যমে কিন্তু শেখাই আমরা। হ্যাঁ, এটা কিন্তু পড়াশোনার অন্যতম একটা অংশ। হ্যাঁ, যে শুধু নলেজ মানে কিন্তু শুধু ওই পড়া মুখস্থ করলাম আর নিজেকে শুদ্ধ করে তুললাম না, সেটা কিন্তু পড়াশোনা না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর সঙ্গে আমি আরো একটা ব্যাপার একটু যুক্ত করি, যে বাংলাদেশের থিয়েটারটাকে আরো কিভাবে জনপ্রিয় করে তোলা যায়। যেহেতু শিশুরাও কিন্তু এখন বলছিলেন, আপনার নাটকের কথা বলছিলেন, যে সবকিছু মিলিয়ে যদি একটু বলি, একটু শুনতে চাই। বাংলাদেশের থিয়েটার জনপ্রিয়, সেই ৭১ থেকেই তো থিয়েটার চলে আসছে। মোটামুটি আমরা সবাই মিলে চেষ্টা করছি যতটুকু সম্ভব, আমাদের এখানে অল্প পরিসরে আমরা করি। এখন হয়তো বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে রেগুলার নাটক হচ্ছে, সরকারিভাবে অনেকভাবে সহায়তা করা হচ্ছে। তো এই স্কুলগুলোতে যদি নাটকটা রেগুলার হয়, আমাদের স্কুলে কিন্তু বাধ্যতামূলক, অন্য কোনো স্কুলে কিন্তু বাধ্যতামূলক না। এখন যদি সবগুলো স্কুলে বাধ্যতামূলক হতো, তখন কিন্তু নাট্যপ্রেমী অনেক বের হয়ে আসতো, নাটককে ভালো লাগে। নাটককে ভালো না লাগলে কিন্তু আমি পরবর্তী জীবনে যে নাটক করব না। তো এই ভালো লাগাটা কোত্থেকে তৈরি হবে? স্কুল থেকে তৈরি হবে, রাইট? তো ওই স্কুলে যদি আমি ছড়িয়ে দিতে পারি, প্রতিটা স্কুলে যদি বাচ্চারা নাটক শেখে, তাহলে আমার মনে হয় সমাজটাও অনেক সুন্দর হয়। অবশ্যই, হ্যাঁ, কারণ অনেকগুলো স্কুল থেকে কিন্তু প্রতি বছর অনেক বাচ্চা বের হচ্ছে, তাকে আমি যদি সেই মমত্ব বোধটা, সেই সহমর্মিতা বোধটা শিখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু একসময় আমাদের দেশটাই অনেক সুন্দর হয়ে উঠবে আর কি, আমি মনে করি। অবশ্যই, সেটা আমাদের আশা রইল। আজ তো কথা বলতে অনেক ভালো লাগছিল, খুব সুন্দর একটা বিকেল আজ আমরা কাটালাম, কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভ কামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন আপনি। তোমাকেও ধন্যবাদ, এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে, এই প্রোগ্রামের কলাকুশলী যারা আছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। বন্ধুরা, তোমাদেরকে একটা ব্যাপার একটু জানিয়ে রাখি, যে আগামীকাল থেকে শুরু হচ্ছে ডিসেম্বর মাস, এটা আমরা সবাই জানি, তো আমাদের বিজয়ের মাস শুরু হতে যাচ্ছে। আর তাই তোমাদের জন্য কাল থেকে সহজ অর্থনীতি বিভাগটির পরিবর্তে মুক্তিযুদ্ধের গল্প এই বিভাগটি থাকবে। এবং বন্ধুরা, আরও একটা ব্যাপার তোমাদেরকে জানিয়ে রাখি, যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই।